নমস্কার। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু ঘটনা বলবো। একদিন আমি যাচ্ছি মঠ বাড়ির দিকে। মাঝে একটা বেড়া ছিল। বেড়ার ঝাঁপ সরিয়ে যেতে হতো। তা আমার পিছনে একটু দূরে এক পাগল আসছে। পাগল যেমন হয়, হাতে একটা বোঁচকা মতো রয়েছে। সে ঝাঁপটা সরিয়ে পার হতে পারছে না, তার অসুবিধা হচ্ছে। গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজি সেটি ওপর থেকে দেখছেন। দেখে তিনি বললেন, তুমি দেখলে না যে তোমার পিছনে একজন আসছে, তার অসুবিধেও তো হতে পারে। তখন মহারাজ বললেন, আমি বললাম, হ্যাঁ মহারাজ, আমার অন্যায় হয়েছে, কারণ সে পাগল হতে পারে, কিন্তু তার অসুবিধে হলো তো আমাকে সেটা দেখতে হবে। আরেকটি ঘটনা। মহারাজ বলছেন, শরৎ মহারাজ রেগে গিয়েছিলেন একবার খুব। স্বামীজি শরৎ মহারাজকে বলতেন যে ওর বেলে মাছের রক্ত, কিন্তু শরৎ মহারাজের রাগ একদিন আমি দেখেছিলাম। তখন মহারাজকে বলা হচ্ছে, মহারাজ ঘটনাটি একটু বলুন, আমরা শুনব। তখন মহারাজ বলছেন, ঘটনাটি শ্রী শ্রী মায়ের অন্তিম সংস্কারের সময়ের। সবেমাত্র দাহ কার্য সম্পন্ন হয়েছে। ভক্তেরা চিতাভস্য থেকে শ্রী শ্রী মায়ের দেহাবশের সংগ্রহে উদ্গ্রীব। শরৎ মহারাজ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমি কখনোই তাকে এমন চিৎকার করতে শুনিনি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তিনি চিৎকার করে বলছেন, যারা এই দেহাবশের সংগ্রহ করছে তারা যদি প্রত্যহ যথাযথভাবে তার পূজার্চনা না করে তাহলে তাদের সর্বনাশ হবে, সর্বনাশ হবে। তিনি এত জোরে বলেছিলেন যে ভক্তেরা ভয়ে সেই দেহাবশেষ যথাস্থানে প্রত্যর্পণ করে। সেদিন উদ্বোধন থেকে বেলুড় মঠের পদযাত্রায় কি আপনি ছিলেন মহারাজ, না আপনি বেলুড় মঠেই ছিলেন? তখন মহারাজ বলছেন, না, আমি পদযাত্রায় অংশ নিয়েছিলাম। শরৎ মহারাজও খালি পায়ে এসেছিলেন এবং সম্ভবত তাঁর পায়ে ফোস্কা পড়ে গেছিল। সেটা ছিল একটি দারুণ গরমের দিন, জুলাই মাস তো। প্রখর সূর্যের তাপে রাস্তা এত গরম হয়ে গিয়েছিল যে অনেকেরই পায়ে ফোস্কা পড়েছিল। উদ্বোধন থেকে বেলুড় মঠের মধ্যে কোনো স্থানে কি থামা হয়েছিল? মায়ের শরীর মাঝখানে কি কোথাও রাখা হয়েছিল মহারাজ? তখন মহারাজ বলছেন, না। কেমন করে, কোথায় গঙ্গা পার করা হলো? তখন মহারাজ বলছেন, মায়ের শরীর প্রথমে কুঠিঘাটে আনা হলো। সেখানে নৌকো প্রস্তুত ছিল, বেলুড় মঠের নিজস্ব নৌকা। মায়ের ভগবতী তনু তাতে রাখা হলো। সাধুরা নিজেরাই সেই নৌকা বাইল। বাকি সাধুভক্তরা অন্য একটি বড় নৌকায় গঙ্গা পার হলেন। স্বামী শঙ্করানন্দজি সমস্ত অনুষ্ঠানটির দেখাশোনা করেছিলেন। সেই একদিনই মাত্র শরৎ মহারাজকে কি আপনি রাগতে দেখেছিলেন, না অন্য সময়তেও উনি রাগ করেছিলেন? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, ওটা একটা বলার মতো ঘটনাই বটে। মহাসম্মেলনের 1926 সেই সময়ে তিনি উচ্চকণ্ঠে সামান্য উষ্মা প্রকাশ করেন। আর কখনো তিনি এইভাবে উষ্মা প্রকাশ করেননি। আরেকটি ঘটনা বলি। একবার জয়রামবাটি থেকে ফেরার পথে আমাকে এক রাত্রিরের জন্য চাঁপাডাঙ্গায় থাকতে হয়েছিল এবং কোনোভাবে আমার জপের মালাটি আমি হারিয়ে ফেলেছিলাম। সকালে মার্টিন রেলে ফিরছিলাম। জপ করবার জন্য খুঁজতে গিয়ে টের পাই, এই রে, সেটা তো হারিয়ে ফেলেছি। ফলে খুবই হতাশ হয়ে পড়েছিলাম। পরে স্টেশনে নেমে চাঁপাডাঙ্গায় হেঁটে ফিরে যাই
এবং সেখানেও না পেয়ে সোজা উদ্বোধনে চলে আসি। মালায় জপ না হওয়ায় সারাদিন খাওয়া দাওয়া নেই, আর হেঁটেই চলেছি। খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম। ফিরে এসে শরৎ মহারাজকে সব বললাম। শুনে তিনি বলেছিলেন, বাঁদর, মালা হারিয়ে গেছে তো কি হয়েছে? মালা কি এতই জরুরি? এই সতু, ওকে তাড়াতাড়ি খেতে দে। তারপর আবার একটি নূতন মালা তিনি আমায় দিয়েছিলেন। আপনি কতবার রাগ করেছেন মহারাজ? তখন মহারাজ বলছেন, আমার রাগ হয়, কিন্তু আমি গোপন রাখি। আমি জনসমক্ষে সেটা প্রকাশ করি না। আমি একটি ঘটনা জানি যখন শরৎ মহারাজ খুব রেগে গিয়েছিলেন। ঘটনাটি ঘটে আলমবাজার মঠে। পুরোহিত কাদা পায়ে ঠাকুর ঘরে প্রবেশ করেছিল। শরৎ মহারাজ কাদা পায়ের ছাপ দেখতে পান। তিনি চিৎকার করে বলে ওঠেন, কে এটা করেছে? তারপর যখন পুরোহিত মশাই সামনে আসেন, তিনি তৎক্ষণাৎ শান্ত ভাব ধারণ করে তাকে বলেছিলেন, ঠিক আছে, আপনি যেতে পারেন। মহারাজ খুব বেশি হলে বাঁদর বলতেন। ঠাকুরের অন্য সন্তানরাও তো খুব বকতেন শুনেছি। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, হ্যাঁ নিশ্চয়ই, আমি শুনেছি সন্তোষানন্দজি বলেছিলেন একবার ঠাকুরের তিথি পুজোর দিন ভোগের জন্য মাছ রান্না হবে, আর সেটার দায়িত্বে রয়েছেন ভরত মহারাজ। দেখা গেল সে মাছ হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরের কয়েকজন সন্তান তখন বসে আছেন মঠ বাড়ির গঙ্গার দিকের বারান্দায়। কি হবে? শরৎ মহারাজ এসে তখন বললেন, যা হবার তো হয়ে গেছে, এখনই জাল ফেলে মাছ ধরো, দিয়ে ঠাকুরের ভোগ দাও। তিনি একটুও উত্তেজিত হয়েছিলেন না। বেদান্ত বিষয়ে স্বামীজির অনেকগুলো বক্তৃতা আছে। কোনো বিশেষ পছন্দ কিছু ছিল না। আমি যখন কলেজের ছাত্র, তখন শোভনলাল দাশগুপ্ত নামে একজন আমাকে জিজ্ঞাসা করেন, রামকৃষ্ণ মিশন কি? এটা কি কোনো সমাজসেবামূলক নাকি হোমিওপ্যাথি বেদান্ত? বোঝো কথা, সমাজসেবা ও হোমিওপ্যাথি বেদান্ত। আপনার সঙ্গে তার যোগাযোগ কিভাবে? তিনি কি আপনাদের শিক্ষক ছিলেন? মহারাজকে বলা হচ্ছে। মহারাজ উত্তরে বলছেন, হ্যাঁ, তিনি আমাদের অধ্যাপক ছিলেন। তিনি একদিন জিজ্ঞাসা করেন যে আমি মুক্তি পেতে আগ্রহী কি না। উত্তরে আমি বলি, না, সেরকম তো মনে কোনো ইচ্ছে নেই। তিনি তখন বলেছিলেন, তোমার মুক্তির আকাঙ্ক্ষা করা উচিত। বললাম, আমি আগ্রহী নই। যদি তাই হতো তাহলে বেদান্ত বোঝার জন্য আমি আপনার কাছে আসতাম না। সত্যি সত্যি সেই সময়টি বিশেষ বৈচিত্র্যপূর্ণ ছিল। ঠিক মনে নেই কোন বছর। মনে হয় আমি তখন ফিলোসফি অনার্সের ছাত্র। আমাদের ক্লাসে 6 জন ছাত্র ছিল। সেই জন্য অধ্যাপকদের সঙ্গে আমাদের খুব নিবিড় যোগাযোগ ছিল। তিনি বলতেন কম বয়সে তিনি কথামৃত পড়েছেন। এখন মনে করেন তিনি সেই অবস্থা থেকে উন্নততর হয়েছেন। কেউ কেউ বলেন জীবনের শেষ ভাগে স্বামীজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় পড়েছিলেন। কেউ নাকি জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, আপনি এখন বর্ণপরিচয় পড়ছেন কেন? উত্তরে স্বামীজি বলেছিলেন, প্রথম জীবনে আমি এই বইটি পড়েছিলাম, আর এখন এই বই পড়ার মাধ্যমে আমি এর লেখককে জানবার চেষ্টা করছি। সেই শুনে মহারাজ বলছেন, হ্যাঁ, আমিও শুনেছি। স্বামীজি বলেছিলেন, আমি বিদ্যাসাগর স্কুলে পড়েছি। তোমরা জানো বিদ্যাসাগর স্কুলের বিষয়ে। ওটি শ্যামবাজারে। মাস্টারমশাই এই স্কুলের শিক্ষক ছিলেন এবং শ্রীরামকৃষ্ণের বেশ কয়েকজন শিষ্য এখানে পড়াশোনা করেছেন। বাবুরাম মহারাজ, আরও কয়েকজন।
পূর্ণ বিদ্যাসাগর স্কুলে পড়েছিল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।